প্রিয় দর্শক, আমরা আজকে বিষয় ঠিক করেছি নির্বাহী বিভাগের সংস্কার, এটি আসলে কোন পথে। আলোচনার জন্য যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, জনাব আবু আলম শহীদ খান, তিনি সাবেক সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, রয়েছেন ডক্টর এ.কে.এম. জাহাঙ্গীর, তিনি সাবেক যুগ্ম সচিব এপিডি জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং রয়েছেন অনলাইনে জনাব বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুজন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর বদিউল আলম মজুমদারকে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতে পাবো। আমরা সরাসরি প্রসঙ্গে চলে যাই। এখন একটা টেনশন চলছে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন বিভিন্ন পর্যায়ে, সেটি যদি ধরেন যে এসি ল্যান্ড থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা আছেন, ইউএনও থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে আপনার মন্ত্রণালয়ের বিভিন্ন পদে যারা আছেন, সচিব পর্যন্ত, সবার মধ্যে একরকমের টেনশন আছে। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করি। যদি মানে কি হতে যাচ্ছে, সবার মধ্যে কনফিউশন কি হতে যাচ্ছে। আজকে দেখলাম 25 জন ডিসিকে প্রত্যাহারের প্রজ্ঞাপন আসলো। গতকাল আমরা ব্রেকিং চালালাম যে সব ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে খুব শিগগিরই। কি হতে যাচ্ছে আসলে? না, কিছু তো হচ্ছেই, এবং আপনি বলছেন যে এটার ফলে একটা টেনশন ক্রিয়েট হয়েছে এবং টেনশন সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা যদি একটু পিছনের দিকে যাই, ছাত্র জনতার একটা সফল অভ্যুত্থানের পরিণতি এবং তার মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং সেই সরকার গঠনের পরে কিছু পরিবর্তন হবে, সেটা তো খুব স্বাভাবিক। এটাকে আমি স্বাভাবিকভাবে দেই। বিশেষ করে নীতি নির্ধারক পর্যায়ে এবং মাঠ পর্যায়ে এই পরিবর্তন আনাটা প্রশাসনের জরুরি অনেকগুলো কারণে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে ব্যাপক দলীয়করণ হয়েছে এবং দলীয়করণের দলবাজির অভিযোগ আছে, এবং আমরা আমাদের এই যে নীতি নির্ধারক পর্যায়ে যে সকল ব্যক্তিরা কাজ করছেন, কর্মচারীরা, গণকর্মচারীরা কাজ করছেন, তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের অনেক কিছুর মধ্যে একটা দলের ছাপ আমরা দেখতে পেরেছি, যেটা বাংলাদেশের সংবিধান, আইন কানুন, বিধিবিধান এটার পরিপন্থী। কেন, তার নিরপেক্ষভাবে কাজ করার কথা এবং সংবিধান মেনে কাজ করার কথা। হয়তো তারা নিজেরা উদ্যোগী হয়ে করেননি, দলবাজ হয়ে গেছেন, অথবা তারা বাধ্য হয়ে এটা করেছেন। সেই কারণে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এই কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল এবং পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন প্রাসঙ্গিক এসে যায় যে একটা সময় আমরা দেখতাম যে 5 বছর বিএনপি সরকার ছিল, 5 বছর আওয়ামী লীগ সরকার আসলো, আগের 5 বছর যারা বঞ্চিত, পরের 5 বছর তারা কোনো না কোনোভাবে টেনে টুনে যারা ওএসডি থাকতো তাদেরকে পোস্টিং দিয়ে, ভালো জায়গায় পোস্টিং দিয়ে, তো সেই জায়গায় আজকে 17 বছর। সো এই জায়গাটা তো কাইন্ড অফ ভেঙে পড়েছে। সেই জায়গাটা মানে টেনশনটা এই কারণেই সবচেয়ে বেশি। তাহলে কোন জায়গায় সারা অঙ্গে ব্যথা, ঠিক করবে কিভাবে? না, সেটার তো আলোচনা করছিল আমরা। যে আপনি যাদের উদাহরণ দিলেন তারা রাজনৈতিক সরকার ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারটা কোনো রাজনৈতিক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। জি। এবং আমাদের রাজনীতিবিদদের 34 বছরের ব্যর্থতার কারণে এরকম একটা সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা এগুলো দেখতে পাচ্ছি। জি। সর্বাঙ্গে ব্যথা সারাবেন কিভাবে? এটার উত্তর হচ্ছে যে প্রথমে তো আপনি কিছু জায়গাকে নিউট্রাল করবেন এবং কিছু জায়গায় পরিবর্তন আনবেন, এবং যাদেরকে দিয়ে পরিবর্তন করবেন তাদের মাধ্যমে আপনি একটা সংস্কার প্রকল্পে যাবেন, পরিকল্পনায় যাবেন, বা একটা সংস্কারের রূপরেখা তৈরি করবেন। এখন আমাদের যে প্রজাতন্ত্রের যে যেগুলো আছে, বিভিন্ন বিভাগ আছে, সেখানে আপনার প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগে একটা বড় সংস্কারের প্রয়োজন আছে। ওই সংস্কার যদি আমরা করতে পারি তখন আমরা সর্বাঙ্গে ঘা সারাতে পারবো। এবং সংস্কারের জন্য একটা প্রক্রিয়ার ব্যাপার, এবং সব কিছু আইনের মধ্যে করতে হবে। আমাদের সংবিধান, আমাদের বিধিবিধান, আমাদের আইন যা আছে, সেই আইন যদি সংশোধন করারও প্রয়োজন হয় সেটা সংশোধন করেই করতে হবে। এখানে আপনি চাপতন্ত্র কাজ করবে না, মানে আপনি হঠাৎ করে হাজির হলেন, যেমন আজকে পরীক্ষার্থীরা হাজির হয়েছিল এবং তারা ওখানে অবস্থান করলো সচিবালয়ের ভিতরে। এটা একটা একেবারে অভাবনীয় ঘটনা, সাথে সাথে অস্বাভাবিক ঘটনা। কেন এই সচিবালয়ের ভিতরে এত মানুষ একসাথে, বাইরের লোক প্রবেশ করে ধর্ণা দিয়ে থাকা, এটা আর কখনো ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে তো কখনোই ঘটেনি। তো তারপরে আপনারা বাধ্য হলেন যে আপনার পরীক্ষাটাই বাতিল করে দিলাম, এবং এই বিবেচনা করা হয়েছে কিনা, এটা কতটুকু যৌক্তিক, এটা আলোচনার দাবি রাখে। এবং আমার কাছে মনে হয় এটা খুবই একটা অযৌক্তিক সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে। এটা আরেকটু সময় নিয়ে আলাপ আলোচনা করে এটা নেওয়া যেতে পারতো। সেজন্যই আমার বক্তব্য হলো যে আপনি যাই করতে চান সেটা একটা রূপরেখা তৈরি করেন। এখন যা হচ্ছে এটা খুব স্বাভাবিক, এটা হতে পারে, এবং এর ফলেও কারো প্রতি অন্যায্য ব্যবহার হতে পারে, তিনি ন্যায় বিচার বঞ্চিত করতে পারেন। কেন যে আমাদের একটা কথা আছে না, আটার সাথে ঘুণ হয়ে যায়। তো কিছু কিছু লোক হয়তো এইটার সম্মুখীন হবেন এবং এটা মেনে নেওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই। কিন্তু অতীতে অনেক মানুষ ন্যায় বিচার বঞ্চিত হয়েছে,
অনেক মানুষের দুঃখ বেদনা ক্ষোভ পুঞ্জীভূত আছে। তো তাদের তো ন্যায় বিচার দিতে হবে, এবং ন্যায় বিচার দেওয়ার জন্য আমাদের পথ খোলা আছে, আমাদের আইনি পথ খোলা আছে, আইনি পথটা অনুসরণ করতে হবে। সেই এবং ক্ষেত্রে সেটা করলে অবশ্যই আমি মনে করি যে সরকার যে কাজের জন্য সরকারটা গঠিত হয়েছে, এবং সরকার তো অনেক কাজ, মূল কাজটা হলো তো অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, এই প্রশাসন বিচার বিভাগ পুলিশের সংস্কার এবং অন্যান্য যে এজেন্সিগুলো আছে সেগুলো সংস্কার, ইভেন গণমাধ্যমের সংস্কার, এটাও একটা তাদের ইম্পর্টেন্ট এজেন্ডা। আমাদের যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঠিক করতে হবে, অনেক কাজ, একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। তারপরে সবচেয়ে বড় কাজ হলো যে একটা গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে, স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক যে দল আছে যারা এই নির্বাচনে আসবেন, তারা যারা জিতবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। না, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায় যে গত 15 বছরে যেই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, যেই প্রক্রিয়ায় বাছাই করা হয়েছে, দলীয়করণ যেভাবে হয়েছে, এদের মধ্যে থেকে নিরপেক্ষ কর্মকর্তা খুঁজে বের করা কি সম্ভব? আমি আসবো এই প্রশ্ন নিয়ে জনাব জাহাঙ্গীর আপনার কাছে। আমি একটু আসতে চাই ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। যদি এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, স্থানীয় প্রশাসনে আমরা যেটা দেখলাম যে জেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নির্বাহী কর্মকর্তারা, স্থানীয় সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে এই যে ফর্মুলা, এটি কি আসলে মানুষের যেই জায়গাটা এখন একটি টেনশন চলছে সব জায়গায়, কি হতে যাচ্ছে, কি হবে, কিভাবে একটা শেপে এই দেশটা আসবে, এটা যেই প্রক্রিয়ায় শুরু হয়েছে, জিনিসটা কি এইভাবে সেটেল ডাউন করা সম্ভব? অনেক ধন্যবাদ। যেটা হয়েছে এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এর কোনো বিকল্প ছিল না। যে এই সকল প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করবে, তাদের নেতৃত্বেই সব কার্যক্রম পরিচালিত হবে, এটাই আকাঙ্ক্ষা, এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা, এবং আইনেরও সেভাবেই বলা আছে। কিন্তু আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, আমরা একটা ওই যে অস্বাভাবিক পরিস্থিতি বলা যায়। যে আমাদের প্রথমত এই যাদের কথা বলছেন, যেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে, যে সকল ব্যক্তিদের পরিবর্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সেই সব ব্যক্তিরা অনেক ক্ষেত্রে নির্বাচিত ছিলেন না। নির্বাচনের নামে অনেক জায়গায় প্রহসন হয়েছে, ভোটার উপস্থিতি ছিল না, এবং অনেক রকম অনিয়ম হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে অনেক ক্ষেত্রে। তো তারা কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অনেক ক্ষেত্রেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এখন এই যে কিছু কিছু ব্যতিক্রম বললেন, যে যেই জায়গাগুলোতে ব্যতিক্রম হয়েছে, কম্পিটিটিভ ইলেকশন হয়েছে, প্রার্থীরা ছিল, এখন এই জায়গায় বিএনপির মতো বড় দল তারা কিন্তু দল হিসেবে পার্টিসিপেটই করে নাই। আবার এই যুক্তি অনেকেই দিচ্ছেন যে দলীয় প্রতীক আওয়ামী লীগের সেটি ছিল না মাঠ পর্যায়ে। তো সেই ক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই এই আওয়াজ অনেকে তুলছেন যে তাহলে তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে কেন ছিনিয়ে নেওয়া হচ্ছে? তারা তো ঠিকই পয়সা খরচ করেছেন, শ্রম দিয়েছেন, মানুষের কাছে ছিলেন। দুর্ভাগ্যবশত যে এই সমস্যাটা সমাধান করতে হবে, এবং আমি তো বলছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এটার কোনো বিকল্প ছিল না। কারণ আমি একটা দিকের কথাই বলতেছিলাম, একটা দিকে উত্থাপন করতেছিলাম যে এদের অনেক ক্ষেত্রেই সুষ্ঠু নির্বাচন হয়নি, আর এছাড়াও তাদের অনেকেই পলাতক ছিলেন, এখনো রয়েছে। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকগুলো সেবা দেওয়া হয় জনগণকে। তো এই যখন তথাকথিত নির্বাচিত প্রতিনিধিরা যখন অনুপস্থিত থাকেন, তারা পলাতক থাকেন, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন না, তখন এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যায়। তো এই প্রতিষ্ঠানগুলো কার্যকর করার লক্ষ্যেই তাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। যেটা আপনি বলছেন যে হ্যাঁ, যেটা একটা পদ্ধতি হতে পারতো, যারা প্রত্যেকটা ব্যক্তির এবং প্রত্যেকটা পদের প্রত্যেকটা পরিষদের এক এক করে তারা বেছে বেছে সিদ্ধান্ত নিতে পারতেন। এটা বোধহয় 1 বছর লেগে যেত, বহু সময় লেগে যেত। এটা সম্ভবপর না, এটা অযৌক্তিক। তাই তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যেটা সবার বেলার প্রযোজ্য। এর কোনো, আমার মনে হয় না এর কোনো বিকল্প ছিল। তো এই দুর্ভাগ্যবশত ওই যে কেউ কেউ এর এই যে ভিকটিম হয়েছেন,
যে কোলাটারাল ড্যামেজ বলতে পারেন, ওই যে যুদ্ধের ভাষায়, কিন্তু এর কোনো বিকল্প ছিল না। দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ, অন্তত আমার আমার মতে। তো তাই এখন তাদেরকে এখন তারা স্বীকার। যদি মনে করেন যে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন, তারা তো জি, আদালতের আশ্রয় নিতে পারেন। আমার মনে হয় না আদালতের আশ্রয় নিয়ে তারা কোনো এর থেকে কোনো ইয়ে পাবেন, পরিত্রাণ পাবেন, রিমেডি পাবেন। কারণ এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। অস্বাভাবিক পরিস্থিতির এই প্রতিষ্ঠানগুলোর কার্যকর করার জন্য তাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো ওই যে তারা ভিক্টিমাইজ হয়েছেন, তারা ওই আহ, ভোগান্তির শিকার, অথবা তারা ওই যে লুজার হয়েছেন, কিন্তু এর কোনো বিকল্প ছিল না। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা আসবো আপনার কাছে আবার। আপনার কাছে ডক্টর জাহাঙ্গীর, আপনার কাছে যে প্রশ্নটি ছিল, আপনি দীর্ঘদিন জনপ্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন, যদি বলেন যে এই মুহূর্তের পরিস্থিতি, আজকেও যেটি বলছিলেন যে সচিবালয়ের যে পরিস্থিতি আজকে দেখলাম আমরা, কোনোদিন এইরকম পাবলিক ঢুকে যাওয়া, সেখানে নানান রকমের মানে এমনি একটা টেনশন সবার মধ্যেই কাজ করছে, বিশেষ করে কর্মকর্তাদের। অনেক কর্মকর্তা, মেধাবী কর্মকর্তা, তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে অনেকে পদ বঞ্চিত হয়েছেন। তারা আবার দেখেছি যে বিক্ষোভ করেছেন, বিভিন্ন ব্যাচের ক্ষেত্রে দেখা গেছে। যারা দলীয় সুযোগ সুবিধা বেশি নিয়েছেন তাদেরকে দেখেছি আমরা যে তাদের দিকে তেড়ে গেছেন, তারা কেউ কেউ এখন অনুপস্থিত, জনপ্রশাসনেই দেখেছি আমরা। তো এই জায়গাটায় আপনি সমাধান কিভাবে দেখেন? এত রকমের মারপ্যাচ হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, একটা গণতান্ত্রিক পরিবেশে, যেটা আবু আলম বলছে, যে একটি 5 বছর পর পর নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার আসার পরে তারা অফিসারদের এদিক এদিক বদলি সদলি করে রিঅ্যাডজাস্টমেন্ট করার সুযোগ ছিল। জি, কিন্তু 2008-এর নির্বাচনের পরে এককভাবে একটি দল ক্ষমতায় থাকে তারা পদের অতিরিক্ত 2-3 গুণ বেশি লোককে পদোন্নতি দিয়ে জি, একটা ইমব্যালেন্স সাংগঠনিক কাঠামো তারা দাঁড় করিয়েছে। জি, এবং যাদেরকে পদোন্নতি দিয়েছে তাদেরকে তাদের দলের অনুগত দলীয় নীতি বাস্তবায়নের দিকেই তাদেরকে বেশি ইয়ে করেছে এবং তাদের অনৈতিক কার্যক্রমের সহযোগী হিসেবে তাদেরকে দাঁড় করাইছে। যার প্রেক্ষিতে গত 17 বছরে মেধাবী কর্মকর্তাদেরকে ওএসডি করে দিছে, তারা রিটায়ার্ড করে চলে গেছে। অনেক মেধাবী কর্মকর্তা ছিল, তাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এইরকম এখন পর্যন্ত 300 থেকে 350 কর্মকর্তা স্টিল দে আর ইন সার্ভিং। আচ্ছা, এদেরকে পদোন্নতির মাধ্যমে তাদের কনিষ্ঠরা যেসব পদে তাদেরকে সুপারসিড করেছে সেই সব পদে তাদেরকে পদোন্নতি দিয়ে পদায়ন করতে হবে। আমার বন্ধু আবু আলমও একসময় সুপারসিডেড হয়েছিল আমাদের দ্বারা। যখন আওয়ামী লীগ সরকার আসছে তাকে সেই সব পদে আমরা যেসব পদ তাকে অতিক্রান্ত করেছি সেসব পদে পদোন্নতি পেয়ে সচিব হিসেবে প্রাথমিক গণশিক্ষায় সে বসছে, পরবর্তীতে এলজিতে বসছে। জি, তো এখন আপনি এই যে 17 বছরের জঞ্জালের প্রেক্ষিতে ছাত্র গণ আন্দোলন এবং সামাজিক বিপ্লবের পরে উদ্ভূত সরকার দেশ পরিচালনার জন্য নতুন প্রশাসনিক কাঠামো বিন্যাস করতে হবে। কারণ যারা 17 বছরে নিয়োগ হয়েছে এবং পদোন্নতি পেয়েছে তারা বিশেষ মতাদর্শের, বিশেষ দলীয় ছাত্র সংগঠনের। না সেটা কি সবার ক্ষেত্রেই আপনি ঢালাওভাবে বলে না দিতে না, পারেন? এটা আপনার যাদের কার্যক্রমের মধ্যে এটা প্রমাণিত হয়েছে গত নির্বাচনগুলোতে এবং এই ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তার প্রেক্ষিতে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। আচ্ছা, আর যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে লিগেলি, জি, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে তাদের কনিষ্ঠদের দ্বারা তারা সুপারসিডেড হয়েছে, জি, তাদেরকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে, এই সরকার। আচ্ছা, আর আমরা যাদেরকে তারা পদোন্নতি বঞ্চিত করে ওএসডি রেখে আমরা ন্যাচারালি আমরা চলে গেছি, কিন্তু আমাদের কনিষ্ঠরা, আমার 200 জন পরে তিনিও সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করেছে। জি, কিন্তু আমি যুগ্ম সচিব হিসেবে 11 বছর চাকরি করার পরে আমাকে ওই পদ থেকেই রিটায়ার করে দিয়েছে, বাধ্যতামূলক অবসর, যখন আমার 13 মাস চাকরি ছিল। আপনার দোষ ছিল কি? দোষের বিষয় হলো যে তারা মনে করতেছে আমি সেই দলের সমর্থক নয়। একসময় আমার ভাই বিএনপির এমপি ছিল 91-96 সনে, কুমিল্লা 10 লাকসামে, এটিএম আলমগীর, সেইটাও একটা কারণ। আর বিএনপির আমলে
আমার দুই জেলা আমি জেলা প্রশাসক ছিলাম জি। এবং যুগ্ম সচিব এপিডি হিসেবে আমি 6 মাস ছিলাম। আচ্ছা, এইটাকে তারা মনে করতেছে যে লাভজনক, বিএনপির আমলে এই গুরুত্বপূর্ণ পদে সে থাকায় সে আমাদের লোক নয়, তাকে আমরা ট্রাস্ট করতে পারছি না, জি, এই ধরনের মনোভাবের দৃষ্টিভঙ্গি থেকে ওএসডি করেছে এবং পরবর্তী পর্যায়ে ওএসডি হিসেবে 9 বছর রেখে আমাকে বাধ্যতামূলক, আমি 3 মাসের ছুটিতে বহির বাংলাদেশ ছুটিতে অস্ট্রেলিয়া যাই, আমার ছেলে মেয়েরা ওখানে আছে, আমার ভাই আছে, আমার ছুটি বাতিল না করিয়া, আমাকে এমবেসিতে রিপোর্ট করতে না বইলা বা আমাকে বাংলাদেশে ব্যাক করতে কোনো আদেশ না দিয়ে এককভাবে সরকার আমাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক এভাবে বাধ্যতামূলক, এখন যারা এই 5 জন সচিব হিসেবে পোস্টিং পেয়েছে তাদের 3 জনকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে। যেমন নাসিমুল গনি সাহেব প্রেসিডেন্টের সচিব হয়েছেন, তাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে। স্বরাষ্ট্র সচিব হয়েছেন ডক্টর এম এ মোমেন, তাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছেন। এখন রেলওয়ে সচিব হয়েছেন আকমল হোসেন আজাদ, তাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছেন। আমি কে এম জাহাঙ্গীর, আমাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে। জি। বিজন কান্তি সরকার, তাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে। মোহাম্মদ শফিউল্লাহ যুগ্ম সচিব, তাকেও বাধ্যতামূলক অবসর দিচ্ছে। আমাদেরকে এই 7-8 জনকে বাধ্যতামূলক অবসর দিছে, বাকিদেরকে ওএসডি হিসেবে বছরের পর বছর রেখে কোনো পদোন্নতি, কোনো পদায়ন না দিয়া তাদেরকে কি করেছে। এই যে 17 বছরে যে দলীয় যে সাংগঠনিক কাঠামোটাকে ইমব্যালেন্স করে দিছে, জি, এবং তারা 3 স্তরে লোক করেছে, সচিব নয়, শুধু সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবই সবই একই দলের। জি, এক জেলা পর্যায়ে ডিসিরা এই অবস্থা, বিভাগীয় কমিশনাররা তাই। নিচের দিকে পদগুলোকে আমরা অতটা মনে করি না, এটা ওরিয়েন্টেশন এবং ট্রেনিং এবং এর মাধ্যমে তাদের ঠিক করা যাবে। জি, সেই কারণে ডিসি 64 জন ডিসির মধ্যে 25 জন প্রত্যাহার করেছে, আর বাকি 29 জনও পর্যায়ক্রমে প্রত্যাহার হবে। জি। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকরা জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবে আনটিল এন্ড আনলেস এ নিউ জেলা প্রশাসক পদায়ন হবে। আচ্ছা, অতিরিক্ত জেলা প্রশাসকরা, আপনি নিয়োগ থেকে, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে দলীয়করণের যেই চিত্রটা এখন সামনে আসছে বা আমরাও ভেতরে ভেতরে জানতাম, তো সেই জায়গাটাও আপনি কিভাবে এনশিওর করবেন, বা এই যে যারা বলছেন যে পদোন্নতি বঞ্চিত যারা, এইরকম অনেক অফিসার আছেন যারা নৈতিক স্খলনের দায়ে অথবা তাদের নানান রকমের অযোগ্যতা বিবেচনায় তাদেরও পদোন্নতি হয় নাই, তারা এখন বিদ্রোহ করছেন, এরকম শোনা যাচ্ছে। না না, আপনি এটা কিভাবে আলাদা করবেন? আমরা এই বিষয়টা নিয়ে না না, আমাদের ডিসিপ্লিন এন্ড এপিল একটা উইং আছে। জি, সেখানে আমাদের যারাদের আচ্ছা, আমরা বিরতির পর এসে আলোচনা শুনবো। দর্শক, ছোট্ট একটি বিরতির পর এই আলোচনা আবার ফিরছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর যা বক্তব্য দেখছেন, আজকে আমরা আলোচনা করছি নির্বাহী বিভাগের সংস্কার, এটি কোন পথে আসলে। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে এই পার্ট শুরু করি। যে একটা প্রশ্ন হচ্ছে যে তিনি বলছিলেন যারা পদোন্নতি বঞ্চিত, দেখা যাচ্ছে অনেকের অভিযোগ যে তারা তো পদোন্নতি বঞ্চিত নানান কারণে, কোনো না কোনো কারণ তো দেখানো হয়েছে। যেহেতু এই সরকারের অগোছালো একটা জিনিস, দলীয়করণ যেভাবে হয়েছে, নিয়োগ থেকে শুরু করে যারা এখন ডিএস লেভেলের, তারাও আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া, তো দেখা গেছে যে নৈতিক স্খলন, নানান রকমের অনিয়মের অভিযোগ যাদের নামে আছে, তারা এখন যদি আবার আন্দোলন করে যে আমাকে পদোন্নতি দেয়া হয় নাই, বিষয়টা কি এরকম হচ্ছে কিনা? প্রথমত আপনি ঠিক আছে, ভালো কথা জিজ্ঞেস করছেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই দেশে তো 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত নিয়োগ হয়েছে, মানে ওই সময়কার সরকারের বিরুদ্ধে এত দলীয়করণের অভিযোগ ছিল না, সেটা আমার মনে হয়। যে 1991 থেকে 96 থেকে 2001, আমার বন্ধু জাহাঙ্গীর শাহ, আমি তখন ওএসডি ছিলাম, উনি কিন্তু ডেপুটি সেক্রেটারি প্রমোশন পাইছেন, এবং উনি নিশ্চয়ই স্বীকার করবেন শেখ হাসিনা ওই সরকার আমলে কাউকে সুপারসিড করা হয়নি, কাউকে না। 2 জন মাত্র সুপারসিডেড হতো, তা আমাদের আগের গ্রুপে 4 মাসের মধ্যে ওটা ঠিক করা হয়েছে। এবং 1996 থেকে 2006 যদি ধরেন, তো 2000 অ্যাভারেজ চাকরির বয়স যদি আমি 35 বছর ধরি, বা 30 বছরও যদি ধরেন, 6 সালে বা 2000 সালে যারা নিয়োগ পেয়েছেন বিএনপি আমলে, তারা কিন্তু এখনো চাকরিতে আছেন। তাহলে 30 বছর যোগ করে 6 থেকে 30 বছর যোগ করেন, 36 সাল পর্যন্ত তারা চাকরিতে থাকবেন। সুতরাং এই সময়কালে যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন তারা চাকরিতে আছেন। সুতরাং তাদেরকে বলা যাবে না যে নিয়োগে দলীয়করণ করা হয়েছে, এটা বললাম না, হয়তো হয়েছে, হয়তো হয়নি, কিন্তু অত বড় বেশি অভিযোগ আসেনি, আমরা অত বড় অভিযোগ দেখিনি। এখন ওই যে সুপার সেশন যখন হয়, তখন আপনার সুপার সেশনের ওই যে কারণগুলো আপনি আলাপ করছিলেন, যে
অনেকের তো নানাবিধ অসুবিধা থাকার জন্য দুর্নীতির অভিযোগ থাকতে পারে, তার ডিপার্টমেন্টাল প্রসিডিংস থাকতে পারে, তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকতে পারে যে ঠিকমতো কাজ করতে পারছেন না, অক্ষমতার অভিযোগ থাকতে পারে। তো সেই সব কারণে অনেকে বাদ পড়তে পারেন। কোনটাকে আমি সুপারসেশন দেখব এবং অন্যায্য মনে করব? অন্যায্য হলো সেটা যখন আপনি রাজনৈতিক বিবেচনায়, পিওরলি রাজনৈতিক বিবেচনায়, এবং শুধু রাজনৈতিক বিবেচনা, আমাদের প্রশাসনের যে উচ্চ পর্যায়ে যারা কাজ করেন তাদেরও আবার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে কিন্তু, ঠিক আছে জাহাঙ্গীর সাহেব? একমত। হ্যাঁ, তো তারাও শুধু রাজনৈতিক বিবেচনা যে সুপারসিজন হয় না, ব্যক্তিগতভাবে তখনকার ক্যাবিনেট সেক্রেটারি মানে 5 জন থাকেন তো এসএসবিতে। এই জন্য কথাগুলো বলছি যে ভবিষ্যতে এসএসবি থাকবে, তারা কিভাবে কাজ করবেন তাদের ব্যাপারে এইসব প্রশ্ন উঠতে পারে। এই জন্য তারা যদি শুনেন ভালো হয়। তো ওই যে কমিটির মেম্বাররা তাদেরও আবার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কাজ করে, তখন সুপারসেশন হয়ে যায়। তো এই সব এটাকে বলবো আমরা সুপারসেশন এবং অতিক্রান্ত, এবং নেক্সট বিলো রুলে এটার একটা সুযোগ আছে এটাকে ঠিক করার, ন্যায় বিচার নিশ্চিত করার। সুতরাং আপনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওই কারণে সুপারসেটের রাজনৈতিক বিবেচনা এবং কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তাদের ক্ষেত্রে আপনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকার কাজ করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর জন্য যে ওই যে সবাই মিলে আমরা আন্দোলন করলাম, আমরা চাপ সৃষ্টি করলাম এবং এগুলো কোনো কিছু দেখা হবে না, যেভাবে অর্ডারগুলো হচ্ছে, আমি আবার বলছি অনেকের ক্ষোভ দুঃখ বেদনা আছে, কিন্তু ক্ষোভ দুঃখ বেদনাগুলো জানানো দরকার। জানার পরে এটাকে একটা সিস্টেমেটাইজ ওয়েতে আপনার পরীক্ষা করে তারপরে এই কাজে এইসব ব্যবস্থা নেওয়া দরকার। সেটা করলে আর কোনো প্রশ্ন উঠবে না। তাই এটা এই জায়গায় থাকুক। এখন আমরা আসলে যে আমি বদিউল আলম মজুমদার সাহেব বলছিলেন যে এই যে প্রশাসক নিয়োগ করে দিলেন, এটাও বাংলাদেশের ইতিহাসে বা পুরা ভারতবর্ষের ইতিহাসে, স্থানীয় সরকার তো অনেক পুরানা একটা প্রতিষ্ঠান, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কেমন নির্বাচন হয়েছে, অনেক কিছু থাকবে। বাট এই প্রথম, এই ইতিহাসে এই প্রথম যে এত স্থানীয় সরকারের ক্ষেত্রে প্রশাসক বসানো হলো, যেটা উনি ঠিক বলেছেন যে এটা সমর্থনযোগ্য না। এটা হয়তো আইন যদি আমরা চিন্তা করি, আমরা তো স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী হোক এটা চাই। বাট এখনকার যে অবস্থা আছে, দুটো অবস্থার কারণে এটা করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা ছিল। একটা অবস্থা কি, আমাদের স্থানীয় সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন আছে, এই পরের লাইনে আমি ওটা তুলে ধরবো, তারা নাই, তারা চলে গেছেন, পালিয়ে গেছেন, অথবা অফিসে কোনো কারণে হাজির হচ্ছেন না, যাচ্ছেন না। তাহলে তো এই প্রতিষ্ঠানগুলো চলতে হবে, এরা অনেক জনকল্যাণের কাজ করে, এই জন্ম সনদ থেকে শুরু করে অনেক কাজ আছে তাদের, তো অনেক কাজ, এই সেবাটা তো দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে ব্যতিক্রম নাই, কোনো গত্যন্তর নাই, এটাই একমাত্র অল্টারনেটিভ। কিন্তু আপনি এটা নিয়ে বলবেন কিনা যে 12টি সিটি কর্পোরেশনের না, ওইটা আমি বলছি, মানে এটা একমাত্র অল্টারনেটিভ। তাহলে এই অল্টারনেটিভ আমরা প্রয়োগ করতে, এবং প্রশাসক বসেছে, এবং প্রশাসক যতক্ষণ পর্যন্ত না এই স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সংস্কার হচ্ছে না, ওখানে কিন্তু একটা বড় সংস্কার দরকার, এবং একটা কমিশন গঠন করতে হতে পারে। নিশ্চয়ই বদিউল আলম মজুমদার সাহেব এই ব্যাপারে বলবেন। তো ওই সংস্কার না হওয়া পর্যন্ত প্রশাসক দিয়ে চালানো সম্ভব, এবং চালানো যায়। এবং আমাদের যে নির্বাচিত মেয়র, কাউন্সিলর বা নির্বাচিত যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওই নির্বাচিত, ওখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখতে হবে, নাহলে আবার আমাকে অনেকে ভুল বলতে পারেন। তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চালাচ্ছিলেন না। কিন্তু আপনি যে 12টা সিটি কর্পোরেশন ধরেন, যে ওটার উদাহরণে যাই, আমার কাছে মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে নারায়ণগঞ্জে এবং রংপুরে খুব ভালো নির্বাচন হয়েছে, এবং ওই নির্বাচনে সরকারের প্রার্থীরা কিন্তু পরাজিত হয়েছেন। রংপুরে তো সরকারের মেয়র প্রার্থী, সিটিং মেয়র, জাতীয় পার্টির কাছে হেরে গেছেন। তো আপনি, এবং তারা কিন্তু পালায় যান নাই। তো সেই ক্ষেত্রে ওই যে উনি যেটা বলছেন কোল্যাটারাল ড্যামেজ, ভাই কোল্যাটারাল ড্যামেজ কেন হবে? এটা তো আইনের শাসন করতে হবে। আপনি কোল্যাটারাল ড্যামেজ বলে তাদেরকে তাড়িয়ে দেবেন কেন? তারা যদি অফিস করে, তাদের নির্বাচনটা যদি কোনো বড় প্রশ্ন না থাকে, তারা তাদের কাজ করতে দেন, তাহলে হতো কি, তাহলে বোঝা যেত যে না, আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি সেই পদক্ষেপগুলো আইনানুগ, এবং আমরা চিন্তা ভাবনা করে নিচ্ছি না। এইখানে এই বিবেচনায় এটা বলা হয়েছে, কোনো ক্ষেত্রে সংক্ষুব্ধ আরো একটা গ্রুপ আছে, ধরেন তারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা কোনোভাবেই তাদের একসময় স্বপ্ন ছিল সেখানে তারা নির্বাচন করবেন, এই নির্বাচনে তারা পার্টিসিপেটই করেন নাই, দল হিসেবে বিএনপি ছিলই না। তো তাদের ক্ষেত্রে আপনার কি, মানে নারায়ণগঞ্জের দল হিসেবে বিএনপি ছিল না, কিন্তু ওনাদের দলের যে একজন বড় নেতা, পরে অন্য দল করেছেন, তিনি ছিলেন, বিএনপি তাকে বহিষ্কার করেছিল। তো এগুলো তো অনেক সেন্সিটিভ বিষয়, আলোচনা করতে হবে। তার মানে ওইখানে একজন প্রার্থী ছিলেন যিনি দলের লোকদেরকে সংগঠিত করেছিলেন, অনেক ভোট পেয়েছিলেন। তো এখন আমি জানি না, বদিউল আলম মজুমদার সাহেব নিশ্চয়ই এইটাতে আলোকপাত করবেন, কেন উনি কথাটাই বলেছেন যে কেউ ভিকটিম হয়েছেন। এই কেউ এর মধ্যে আমি 2টা নাম বললাম, ওনার কাছে আরো তথ্য থাকতে পারে। আচ্ছা,
আমি ডক্টর মজুমদার, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? একই সাথে যদি এই বিষয়টা নিয়েও একটু বলেন যে বহু বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা কাজ করে আসছে, পুরো বিষয়টা নিয়েই এক ধরনের হযবরলর কথা বলা হচ্ছে যে যেহেতু এত মেরুকরণ হয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা, সেটা স্থানীয় সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে বলেন, তো সেই জায়গায় আসলে সমাধানটা কি দেখেন আপনি, মানে এর ওয়ে আউটটা কি? তো এখন তো একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী যে প্রশাসক নিয়োগ হয়েছে, এই প্রশাসকের 6 মাস মেয়াদ। তো এই 6 মাসের মধ্যে আবু আলম শহীদ খান যে কথা বলেছেন যে আইন কানুন যদি করতে হয়, সংস্কার করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে আইন কানুনের সংস্কার পরিবর্তন করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখন আইনের কথা উনি বলেছেন যে হয়তো কমিশন করার প্রয়োজনীয়তা হতে পারে। ওই যে অনেকেই জানে না, অনেকেরই হয়তো মনে নাই যে 2007 সালে এরকম একটা স্পেশাল কমিটি হয়েছিল এবং আমার সেই কমিটির সদস্য হওয়ার সুযোগ পেয়েছিল। আমাদের প্রচেষ্টায় ওই কমিটিটা হয়েছিল ডক্টর শওকত আলীর নেতৃত্বে, এবং আমরা সবগুলো স্থানীয় সরকার আইন পুনর্লিখন করেছিলাম একবারে ছাড়া, পার্বত্য চট্টগ্রাম ছাড়া সবগুলো স্থানীয় সরকার আইনে আমরা নতুন করে এই যে পরিবর্তন করেছিলাম। তো এই এবং এগুলো আমার যতটুকু মনে পড়ে অধ্যাদেশ আকারে এগুলো জারিও আইনও করা হয়েছিল, এবং এই আইন অনুযায়ী এগুলো সংসদের প্রথম অধিবেশনে এগুলো অনুমোদন করতে হয়। কিন্তু ওই ইউনিয়ন পরিষদের আইনটা ছাড়া আর বোধহয় এই যে পৌরসভা সিটি কর্পোরেশন আইনও অনেকটাই রেখেছে, কিন্তু বাকিগুলো কিছুই রাখে নাই। তো এখন ওই যে আমাদের যে ইয়েগুলো ছিল, যে সুপারিশগুলো ছিল, অনেকগুলোই কিন্তু এখনো প্রযোজ্য, এখনো প্রাসঙ্গিক। তো ওই আমাদের সুপারিশগুলোই আবার পুনর্বিবেচনা করা যেতে পারে, পর্যালোচনা করা যেতে পারে, করে পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা একটা সুপারিশ করেছিলাম যে নারীর প্রতিনিধিত্ব। আমাদের যেমন এই উপজেলা পর্যায়ে আমাদের একজন নারী প্রতিনিধিদের কথা আমরা একজন নারী প্রতিনিধিদের পরিবর্তে আমরা বোধহয় 1/3 কি 40% নারী ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা নির্বাচিত হওয়ার সুপারিশ করেছিলাম, যেটা ভারতের এই যে পঞ্চায়েত প্রথাতে আছে। তো এগুলো কিছুই রাখা হয়নি। ইনফ্যাক্ট ওটা যদি হইতো তাহলে নারীর প্রতিনিধিত্ব অনেক বাড়তো, নারীর ক্ষমতায়নের উল্লেখযোগ্য পরিবর্তন আসতো, ইতিবাচক পরিবর্তন আসতো। তো এগুলো না রেখে ওই সামান্য কিছু রেখেছে, এবং এই নারীদের বিরাট সংখ্যক নারী যেখানে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল সেটা বাদ দিয়ে ওই প্রতীকী একজন নারী উপজেলাতে নির্বাচনের বিধান করে। তখন ওই যে আমাদের যে সকল নারী সংগঠন আছে, নারী প্রধান সংগঠন আছে, তাদের সাথে আলাপ আলোচনা করছে, কেউ আগ্রহী ছিল না। বস্তুত দলীয় বিবেচনা এমন পর্যায়ে গিয়েছিল যে ওই যে দল যেটা মনে করে তারা সেটাকেই সঠিক মনে করে, দুর্ভাগ্যবশত। তো অনেকগুলো আমরা গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলাম, যেমন তখন আমরা এই যে ওয়ার্ড সভার বিধান, তারপরে আমরা এই যে ওই প্রকাশ্য বাজেট মিটিংয়ের বিধান, তারপরে পাঠশালা পরিকল্পনা, এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমরা সংস্কার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো আইনে অন্তর্ভুক্ত হলেও কিন্তু বাস্তবে এগুলোর তেমন একটা এই যে প্রয়োগ হয়নি। তো আমরা এখন হয়তো ওই আমাদের সুপারিশগুলি পর্যালোচনা করে আবার অধ্যাদেশ আকারে এই আইনগুলোকে পরিচালিত করা যায়, অথবা যদি সরকার চায় একটা কমিশন করেও অনেক কাজ করা আছে। এবং আমরা অনেক ওই আলাপ আলোচনার ভিত্তিতে, অনেক কনসালটেশনের ভিত্তিতে ওই সুপারিশগুলো আমরা একত্রিত করেছিলাম, এবং এমনকি আমরা বাইরের ভারতেরও সেই তাদের ক্ষেত্রে তাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি। তো এখন সরকার সিদ্ধান্ত নিতে পারে, এবং ওই যে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়াই হবে কাম্য। আচ্ছা, ঠিক আছে, আবার আসবো আমরা। ডক্টর জাহাঙ্গীর, আপনি যে বিষয়টি শুনছিলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, এখানে এখন যারা ডিসি পর্যায়ে আছেন, যাদেরকে
25 জনের নামে প্রজ্ঞাপন সবাইকেই তুলে নিয়ে আসা হবে। ইউএনও পর্যায়ে যারা ছিলেন, যারা ভালো ভালো পজিশনে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যারা ছিলেন, গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে বিভিন্ন জায়গায় ডিজি যারা ছিলেন, আপনি কি মনে করেন যে এদের সবাইকেই শুধুমাত্র দলীয় বিবেচনায় এদেরকে পোস্টিং করা হয়েছে এবং এদেরকে সেই জায়গা থেকে উইথড্র করা উচিত? না, দলীয় বিবেচনা নাই। যে কোনো আমাদের এই ছাত্রদের বৈষম্যমূলক নিরসন আন্দোলন চলছিল, পোস্টিং যেভাবে দিয়েছে সরকার, যেভাবে নিয়োগ করেছে, পদোন্নতি দিয়েছে, সেটা তো সবাই জানে, পত্রপত্রিকা আসছে, আবু আলম নিজেও বলছে। সেইটা দলীয় দৃষ্টিকোণ থেকেই আনুগত্য বিবেচনা করেই পদোন্নতিগুলো দেওয়া হয়েছে এবং তাদের কাজে আনুগত্য বিবেচনা করে এবং তাদের কাজের সহযোগী হিসাবে টেন্ডার, বড় বড় টেন্ডার বা নানান রকম অনিয়মের সাথে তারা সংযুক্ত হয়েই তারা এই কাজগুলো করেছে। এবং আপনি দেখেছেন একজন সচিবের বাড়িতে বেশ কিছু টাকা পাওয়া গেছে, মন্ত্রীর বাড়িতে বাক্সর মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ব্যুরোক্রেট এবং পলিটিশিয়ানদের একটা সংযোগের মাধ্যমে এটা হয়েছে। আপনি কি মনে করেন যদি সেটা লাভজনক পদ হয়ে থাকে তাহলে প্রত্যেক সচিবের বাড়িতেই অভিযান চালালে এরকম টাকা পাওয়া যাবে? ইনশাল্লাহ, তার বাড়িতে না পেলে তার আত্মীয় স্বজনের বাড়িতে চার্জ করলে পাওয়া যাবে, শ্বশুর বাড়িতে চার্জ করলে, বোনের বাড়িতে চার্জ করলে পাওয়া যাবে। আমি শুধু প্রশাসন নিয়ে দুটো কথা বলতে চাই। প্রশাসনের দুটো অংশ, একটা হলো সচিবালয় প্রশাসন আর একটা হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ইউএনও। উপজেলা নির্বাহী অফিসারদের পোস্টিংগুলো করে বিভাগীয় কমিশনার। সুতরাং উপজেলার একটা বিভাগে যদি 20টা উপজেলা থাকে, ওদেরকে ইন্টারচেঞ্জ করে দিলে এটা চলবে। ইউএনওদের তাদের উঠানোর দরকার না। যদি 2-1 জনের বিরুদ্ধে গুলি করার হুকুম দেওয়া বা টর্চার করা বা দলীয় আওয়ামী পান্ডাদের সুযোগ সুবিধা দেওয়ার বিশেষ কোনো অভিযোগ থাকে, এরকম 2-4-5 জন থাকলে হয়তো তাদের করা যেতে পারে। আর জেলা প্রশাসকদের বিরুদ্ধে যেহেতু তারা যে একটা বিতর্কিত নির্বাচন করেছে পার্লামেন্টের, ওয়ান পার্টি গেম, সেইটার জন্য তারা রিটার্নিং অফিসার ছিল এবং তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে নাই। 5% লোকও ভোট দেয় নাই, কিন্তু তারা 40%, 45% দেখাই দিচ্ছে। এইসব কারণে এবং এই আন্দোলন সংগ্রাম দমনে তারা এসপিদেরকে, পুলিশকে, র্যাবকে বিভিন্নভাবে তারা আইনগত সহায়তা দিয়েছে, ম্যাজিস্ট্রেটদের ডিপুট করে তারা করেছে। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার অনেক অভিযোগ। সুতরাং ডিসি 64 জন প্রত্যাহার করতে হবে। এখন এডিসি বা এডিএমরা দায়িত্ব থাকবে, যিনি সিনিয়র আছেন। আর বিভাগীয় কমিশনার যে 7 জন আছেন, তাদের সুপারভিশনের ল্যাক অফ সুপারভিশন, ল্যাক অফ মনিটরিং এবং তাদের অধীনস্থদের দায়িত্ব নিরূপণে তারা যথেষ্ট ভূমিকা পালন করে নাই। এই অদক্ষতার জন্য তাদেরকেও প্রত্যাহার করতে হবে এই 8 জনকে। আর সচিবালয় পর্যায়ে সচিব, মন্ত্রণালয়ে 70 জনের মতো সচিব পর্যায়ে পদ আছে, তাদেরকে দলীয় বিবেচনা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনিয়ম, দুর্নীতি, নানান রকম অভিযোগ আছে। সেই কারণে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, আপনি যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ, না, যাদের যোগ্যতা ছিল ইনঅ্যাডভারেন্টলি, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে। সেইটা একটা আইন আছে, দি জেনারেল প্রিন্সিপাল অফ সিনিয়রিটি রুলস 1970। আবু আলম শহীদ খান বলছে এর আওতায় নেক্সট বিলো রুল, অর্থাৎ আমার সব যোগ্যতা থাকা সত্ত্বেও আমার কনিষ্ঠ আবু আলম শহীদ খান পরপর পদোন্নতি পেয়ে গেছে, আমাকে একই জায়গায় বসায় রাখছে। আমার কিন্তু কোনো অভিযোগ নাই, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, কোনো বিভাগীয় মামলা নাই, আমার বিরুদ্ধে কোনো শোকজ নাই। সুতরাং আমার পদোন্নতিটা বঞ্চিত করেছে আমাকে এবং আমার কনিষ্ঠকে আমার উপরে বসাইয়া তার অধীনে কাজ করতে আমাকে বাধ্য করা হয়েছে। এরকম প্রায় 300-র মতো অফিসার আছে। এর মধ্যে 75 থেকে 100 জন হবে অতিরিক্ত সচিব হইতে পারে, আর 102 জয়েন্ট সেক্রেটারি হয়েছে, আর 117 জন উপসচিব হয়েছে। কি করছে বুঝতে পারছেন? আর আমাদের মতো প্রায় 1000 খানেক লোককে বিভিন্ন পর্যায়ে তারা বাদ দিছে। এখানে বিশেষ 300-400 লোককে আপনাকে সচিব পর্যায়ে পদোন্নতি দিতে হবে। এই 300 লোক থেকে বেশি হয়তো সরকার 30 জনকে, 5 জনকে দিছে, আরও হয়তো 20-25 জনকে চুক্তি দিতে পারে, যদি সরকার মনে করে যে তাদের যোগ্যতা আছে বা তারা কর্মক্ষমতা আছে। তারা তো সচিব পর্যায়ে পুরা রদবদল করতে হবে। আর ডিপার্টমেন্টের হেড, আপনি যেটা বলছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীরা তাদের ডিপার্টমেন্টের হেডের বিরুদ্ধে এজিটেশন করতেছে এবং তাদেরকে বলতেছে যে আপনারা পদত্যাগ করেন। তো সেই ক্ষেত্রে প্রায় ডিপার্টমেন্ট, এটা আমাদের কাছে যে রিপোর্ট আছে, প্রায় ডিপার্টমেন্টে।
তো সেখানে নেক্সট ম্যান যে এডিশনাল সিপ আছে, তো এখানেও যাদেরকে বসানো হয়েছে তাদের সততার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, না মেধার আপনি ভিত্তিতে ওয়াসার বসানো দেখেন, ঢাকার ওয়াসার এমডি সাহেব 14টার 20টা বাড়ি তার নিউ ইয়র্কে, তাকে বছরের পর বছর মানে আপনার 20 লাখ 30 লাখ টাকা মাসে বেতন দেয়া আপনি বসায় রাখছেন। না, সে তো সরকার প্রধানের আত্মীয় ছিলেন, খুব ক্লোজ আর ছিলেন। তা জানি না আমরা, সবাই- এরকম সবাই তো- এরকম অনেকে চুক্তি ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে, কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে, ওই এমডি হিসেবে, ডিজি হিসেবে তারাও এরকম চুক্তিতে ছিল, রিনিউয়াল ছিল বা যোগ্যতা ছিল না, তাকে জুনিয়র সিনিয়রদেরকে রেখে তাকে দায়িত্ব দিয়ে তার মাধ্যমে এই টেন্ডারবাজি এই সমস্ত করা হয়েছে, অনিয়ম ও দুর্নীতি। সেই সব কারণে ডিপার্টমেন্টের হেডস, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সচিব, এই 4টা পদে আপনার রদবদল করতে হবে, যারা নতুন করে পদোন্নতি পাবে। আর সরকার যদি মনে করে ব্যুরোক্রেটের বাইরেও কোনো যোগ্য টেকনোক্রেটকে ইচ্ছা করলে নিয়োগ দিতে পারবে আচ্ছা। চুক্তিভিত্তিক। এই জনাব আবু আলম শহীদ খান, যদি এই বিষয়টা নিয়ে বলেন যে আপনিও এর সাথে একমত কিনা। এর সাথে আমার একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময় সরকারের শুদ্ধাচার পুরস্কার দেওয়ার যে একটা প্রচলন আছে, এপিএ দেখেছি, তারপরে উদ্ভাবন, সরকারের বিভিন্ন রকমের দারুণ দারুণ জিনিস পদক্ষেপ ছিল। আবার দেখেছি যে এই শুদ্ধাচার যারা পেলেন তাদের নামেও পরবর্তীতে চাকরি শেষ করার পরে হিউজ পরিমাণ টাকা, 2000-2500 কোটি টাকা আপনি তো অনেক বড় করে দিলেন জিনিসটা। প্রথমে যদি জাহাঙ্গীর সাহেবের যে সব দাবি আছে, আমি তো আগেই বলছি যে আমাদের অনেকে অতিক্রান্ত হয়েছেন, তাদের ক্ষোভ দুঃখ বেদনা আছে এবং এটা আইনের মাধ্যমে সমাধান করা যায় এবং আইনগতভাবেই যেতে হবে। তা এখন দেখেন যে আপনি স্পয়েল সিস্টেম চালু করতে চান কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা স্পয়েল সিস্টেম চালু করে দিতে পারেন, যে বললো যে বাইরে থেকে টেকনিক্যাল লোকজন বা যারা রিটায়ার করে গেছে তাদেরকে এনে এই সচিবালয়ের রেগুলার পোস্টে বসানো যায় কিনা। তো এখন জাহাঙ্গীর তার আগে একটা কথা বলছিল যে পুরা কাঠামোর ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই কথাটা আমি খেয়াল রাখছি এবং নোট রাখছি ইচ্ছা করে। True? হ্যাঁ, এটা ট্রু, এটা ট্রু, পুরা কাঠামো, আমি এটার সাথে একমত। তার মানে এই কাঠামো সংস্কারের দরকার আছে। তার মানে কাঠামোর মধ্যে আপনার যে পোস্ট ছিল তার অতিরিক্ত যে পদোন্নতি দেওয়া হয়েছে এটাই ঠিক করা হয়নি। এখন দেখেন সুপার সেশনের জন্য জাতিকে কত মূল্য দিতে হচ্ছে। কি মূল্য, এটা একটু আলোচনা করি আমরা। একটা তো হলো যে যিনি সুপারসিডেড হয়েছেন তার মানসিক ইয়া হয়েছে, তার প্রতি অন্যায্য ব্যবহার করেছে, তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা তো আছেই। কিন্তু একজনকে সুপারসিড করার ফলে সে আমরা একটা অন্য পদ নিয়ে আলোচনা করি, যেখানে একটা পদ আছে আইজিপি, একটা পদ না, জি, এখন 8টা 9টা হয়েছে, না ওই যেটাই আছে, ধরো একটা পদ বা 8টা 9টা পদ, তো সেখানে যদি কাউকে 10 জন আছে আইজিপি হতে পারে, একটা ব্যাচের মধ্যে ধরেন 10 জন আছে, এটা আমরা একটা আলোচনা উদাহরণ দিচ্ছি আর কি। এখন ধরেন সরকার, যে কোনো সরকার তাদের ইচ্ছে মতো 9 নম্বর লোকটাকে আইজিপি বানিয়ে দিল। জি, কিন্তু আপনি চিন্তা করেন যে আইজিপি কিন্তু একজন হবে, ওই ব্যাচের একজনই হতো বা 2 জন হতে পারতো। তার মানে যদি আমি একদম স্বচ্ছ প্রক্রিয়ায় থাকতাম তাইলে ওই ব্যাচের মাত্র 2 জন আইজিপি হতে পারতেন। কিন্তু ওই 9 নম্বরকে দেওয়ার জন্য এখন 8 জনকে আইজিপি করতে হবে, 8 জনকে এই সুবিধা দিতে হবে এবং সকলে আইজিপি হবেন। মানে বাংলাদেশে দেখা যাবে যে 400-500, মানে এই যে 54 বছরের ইতিহাসে বাংলাদেশে আইজিপি হওয়ার কথা, মানে তখন একটা পদ ছিল, ওইটাই সর্বোচ্চ পদটা যদি ধরে, আর কিছু পদ আছে যেটা ওই স্টেট আছে 1 নম্বর গ্রেডে আছে, সেটা না, আমি বলছি সুপার গ্রেডে যেটা আছে, যে মানে আমাদের যে সচিবের, সিনিয়র সচিবের গ্রেডে যেটা আছে, লেফটেন্যান্ট জেনারেল গ্রেডে যেটা আছে, সেটা একটাই পদ। 54 বছরে যদি 2 বছরও করে টেনিউর ধরেন, তাহলে আমাদের মোট আইজিপি হওয়ার কথা ছিল 20 জন বা 30 জন, ম্যাক্সিমাম 23 জন, 24 জন, 30 জন। এখন আপনি 300 আইজিপি হবে আপনি সুপারসেশনের ফলে, এবং তাদেরকে আর্থিক সুবিধা দিতে হবে। তো জনগণের করের টাকার যারা এটা করছেন তারা তো শুধু ওই ব্যক্তির সাথে অন্যায় করেননি, এবং তারা গোটা জাতির সাথে এটা তো আদায় করে নিয়েছেন। গোটা জাতি, সিনিয়র সচিব, গোটা জাতির সাথে তাদের গোটা জাতির উপর তারা এই বোঝাটা চাপিয়ে দিচ্ছেন। সেইভাবে হয়তো আমরা যদি সচিবের হিসাবটাও করি, সচিব পদ যেটা আছে এবং সেই পদে যদি আমরা একেবারে স্বচ্ছতা, ন্যায্যতা, আপনার মেরিট, কোনো মানে আমরা যদি কোনো সুপারসেশন না করি, তাহলে হয়তো সচিব হতে পারতো বাংলাদেশে আগে 30 জন 20 জনের মতো ছিল, এখন 60 জন আছে। তা আপনি যখন হিসাব করবেন তখন এটার সংখ্যা যত হইতো তার চেয়ে এখন বিপুল সংখ্যক সচিব, বিপুল সংখ্যক বিপুল সংখ্যক আপনি জয়েন্ট সেক্রেটারি হবে, এবং তারপরে এদের জন্য যে টাকা পয়সা খরচ করতে, এটা জনগণের টাকা। এটা আমি এই জন্য বলছি যে ভবিষ্যতে যে সরকার আসবেন, যে এই যে এত মাচ্ছান নয়, এত মাচ্ছন্ন, যেহেতু আজকে প্রশাসন নিয়ে আলাপ করছি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগে এত মাচ্ছন্যয় হয়েছে, তাহলে মাচ্ছন্যয়টা যাতে না হয় ভবিষ্যতে, সেটারও একটা ব্যবস্থা থাকতে হবে। এখন আপনি ন্যায্যতার কারণে
আপনি ন্যায্য করতেছেন, এবং সেই জন্য আমি উদাহরণটা দিলাম, এই ন্যায্যতা করতে যে জনগণের করের টাকা বিপুল পরিমাণ টাকা খরচ হবে, এবং আপনি পরে এটা ঠিক করতে হবে। তাইলে এই যে ভারসাম্য, এই ভারসাম্য ঠিক করা দরকার। তাহলে আপনার যত পদ থাকবে এই পদে প্রমোশন হতে হবে, এর বেশি পদে হবে না, এবং আপনার যোগ্যতার ভিত্তিতে হবে। আপনার ইচ্ছা হলো আপনি হঠাৎ করে অ্যাডিশনাল সেক্রেটারির পদ আছে আপনার 150টা, আপনি প্রমোশন দিবেন 450, এসব কি? এবং এটা যে শুধুমাত্র বিগত সরকারের আমলে হয়েছে এরকম না, কিন্তু এটা জাহাঙ্গীর সাহেব জানেন। সব সময় না, সবসময় হয় না, সবসময়- গত 17 বছরে এটা বেশি হয়েছে। বেশি হয়েছে। অন্য সময় আমি তো একটা এখন দুটা বলি- পদ সুপার নিউমারি করে আর দিচ্ছে। আমি বেশি But বলি নাই not- তো। হ্যাঁ। আমি বলছি বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের সময়। এখন আমাকে বলতে বাধ্য হচ্ছে যে জেনারেল এরশাদের সময় এরকম কোনো সুপার সেশনও হয়নি, কোনো পদের অতিরিক্ত প্রমোশন হয়নি, ঠিক আছে না? কালচারটা ঠিক, সেই সময় জেনারেল এরশাদের পর্যন্ত- সময়। অথচ ওটা স্বৈরাচার ছিল। যেই মাত্র আমরা একটা গণতান্ত্রিক সরকার, এই জন্য তো আমি বলি যে আমাদের রাজনৈতিক দলগুলোর এই যে সংস্কারের কথা বলছি না, যে প্রশাসনের সংস্কার করব, বিচার বিভাগ করব, পুলিশে করব, ভাই রাজনৈতিক দলের একটা পূর্ণ সংস্কার দরকার। যে আপনারা ক্ষমতায় আসার পর থেকে এইসব কেন শুরু করলেন? আচ্ছা। জাহাঙ্গীরের নিশ্চয়ই মনে আছে যে আমাদের ডেপুটি সেক্রেটারি একসাথে কতজনকে করা হয়েছিল 73 ব্যাচের, সেটা 92-93 সালে। তখন নুরুল হুদা নামে একজন এস্টাবলিশমেন্ট প্রতিমন্ত্রী ছিল। প্রতিমন্ত্রী ছিলেন, তিনি তার ব্যাচমেটের পদ ছাড়া দিয়েছিলেন। আপনি বলছেন যে একটা দুইটা, ভাই সত্য সত্য এবং ইনফরমেশন সব ইনফরমেশন আমাদের জানা আছে, উনিও জানেন, আমি জানি। তিনি আরেকটা তথ্য দিয়েছেন, যদি ছোট্ট করে বলেন, যে তিনি বলেছেন সব সচিবের বাসায় এরকম টাকা পয়সা পাওয়া যাবে। আমি অভিযান তো চালালে। চাই যে কালকে আপনিও এই সরকারের আমি চাই, আওয়ামী না লীগ না, আমি সরকারের প্রথমে এটা বলি আমলের নাই। সচিব ছিলেন, আমি জি। জাহাঙ্গীর সাহেব যেহেতু এই প্রস্তাব দিছে, আমি চাই এই সচিবদের বাসায় তল্লাশি করা হোক, এবং তল্লাশি করার মধ্য দিয়ে জাহাঙ্গীর সাহেব ঠিক বলছেন না ঠিক বলেন না এটা প্রমাণিত হবে। সব সচিবদের বাসায় এই পরিমাণ অর্থ পাওয়া আছে। আত্মীয় স্বজনদের পাশে তল্লাশি আত্মীয় স্বজন বাসায় তল্লাশি করলেও এই পরিমাণ অর্থ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। এভরিবডি ইজ নট ইডিয়েট। হ্যাঁ, কেউ কেউ ইডিয়েট থাকতে পারে, কেউ কেউ দুর্নীতিবাজ থাকতে পারে, সবাই এরকম মানে মৎসান্নয় দুর্নীতি করছে বলে আমি মনে করি না। আচ্ছা। বাট তার পয়েন্টটা ঠিক আছে যে এই যে সচিব পর্যায়ে যারা কাজ করছেন, আমি আগেই বলছি, তাদের আচার আচরণে তারা যে দলবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত হয়েছেন, তারা যে এই একটা ভালো নির্বাচন করতে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, কারণ সচিবদেরও দায় আছে, তারা ডাইরেক্টলি নির্বাচনের সাথে থাকেন না, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারিতে থাকেন। তারপরে আপনার যে সুরক্ষা সচিব, যেটা আগে আমাদের স্বরাষ্ট্র সচিব ছিল, তারা থাকেন, এবং ধরেন যে আমাদের এগ্রিকালচার সচিব তারাও থাকে, নির্বাচন কমিশন, নির্বাচন সচিব তারা থাকে। এগ্রিকালচার সচিব কেন থাকবে? যে তার লোকেরা এই পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। আপনার ফিশারিজ সচিব, আপনার এডুকেশন সচিব, এদের সবলের দায়িত্ব আছে। তো তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন এবং দলবাজি করেছেন, এবং তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা তো আমি আগেই বলেছি। সুতরাং আমরা আপনি করেন। এই পর্যায়ে ডক্টর মজুমদার, আপনার কাছে ছোট্ট করে একটু শুনি, আমাদের একদম শেষ পর্যায়ে এই প্রশাসন নিয়ে, প্রশাসনের যে অবস্থা আপনারা শুনছিলেন, দুইজনের বক্তব্যই শুনছিলেন, এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আমাদের এই যে এই কাঠামোগুলোর উপর যে আমাদের রাষ্ট্রটা দাঁড়িয়ে থাকে, এই প্রতিষ্ঠানগুলোর উপর আমাদের তো আমরা দেখেছি যে আমাদের পুলিশ বাহিনী ভেঙে গিয়েছে, এবং প্রশাসনের যেই করুণ অবস্থা, তো এগুলোকে ঠিক করতে হবে। ওনারা যে দুইজনে বলেছেন, ওনাদের সাথে আমি একমত, এগুলোকে ঠিক করতে হবে, এবং এগুলো যদি কার্যকর হয়, এগুলো যদি দক্ষতার সাথে কাজ করে, তাহলে আমাদের পর্যটনটা ভালোভাবে চলবে, এবং আমরা আমাদের নাগরিকদের সুফল পাবে। তো এইগুলো সংস্কার করা, এগুলো পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আইনানুগভাবে এটা করা দরকার, এবং এখানে মেধার যেন প্রাধান্য পায় সেটা নিশ্চিত করা দরকার। আর এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এই যে আগে কিন্তু এই সংস্কার নিয়ে যে 2007-08 ওই সময়ে কিংবা তার আগে সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল, কিন্তু সংস্কারটা একটা ডার্টি ওয়ার্ডে পরিণত হয়েছিল। সংস্কারপন্থী মানে ওই যে যারা পরবর্তী নেতৃত্ব এসছে তাদের ওই যে প্রতিপক্ষ বলে তাদের ধরে নেওয়া হয়েছে। কিন্তু তখন যদি সংস্কারগুলো হতো, তাহলে হয়তোবা আমরা যে এই বিয়োগান্তক ঘটনাগুলো ঘটেছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, এগুলো হয়তো বহুলাংশে হয়তোবা পুরোপুরি আমরা এগুলো এড়াতে পারতাম। তো আমাদের ওই যে সংস্কার যেন আবার ডার্টি ওয়ার্ড না হয়, এবং সংস্কার যেন ওই যে যেখানে প্রয়োজন সেই সব ক্ষেত্রে যেন যথাযথ সংস্কার হয়, এবং যার ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যেন শক্ত ভিতরে দাঁড়ায়। আচ্ছা, ডক্টর জাহাঙ্গীর, আপনি 30 সেকেন্ডে কিছু বলবেন? আমার কথা হলো যে বিগত সরকার যে আন্দোলনের মাধ্যমে যার পতন হয়েছে,
তারা সার্ভিস ডেলিভারি দিতে ব্যর্থ হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে, শুধু মুখে চালবাজি করেছে, নিজস্ব মিডিয়া নিজস্ব এর মাধ্যমে প্রচার অবদান করছে এবং নিজেদের একটা এই প্রাংস্টন বাহিনী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং পুলিশ মিলে তারা একটা অ্যানার্কিজম সৃষ্টি করেছে, যার প্রেক্ষিতে সামাজিক বিপ্লবের মাধ্যমে তাদের এই করুণ পরিণত হয়েছে এবং তারা পালাইয়া গেছে এবং তাদের কোনো অস্তিত্ব নাই। সেই জন্য এই সমস্ত স্থানীয় সংগঠনগুলোকে নতুন করে নির্বাচন হতে হবে এবং রিস্ট্রাকচারিং অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এবং সুশৃঙ্খলা আনতে হবে ইন ফাইন্যান্সিয়াল টার্মস এবং সুপারভিশন এবং মনিটরিংটা জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল না হয় এবং পিএসসি কর্তৃক নিয়োগের মাধ্যমে সঠিক নিয়োগ। একেবারে শেষ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন, বাকি বিবেচনা আপনাদের হাতে।